এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যায় তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফ রহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারের দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি, এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়। এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে, রেগুলেটরি ডিউটি যেটা বলা হচ্ছে, এক্সিস্টিং কোড ছিল এখানে যেটা 10, সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন। এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজড যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে একটা কথা খুব পরিষ্কার করে না বললেই নয়। আমরা যখন আলোচনা করি যে বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সাথে মিশে এলাকায় যাই, আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি। আমি এলাকায় বাজেটের পূর্বেই নাগরিক ভাবনা নামে একটা মতবিনিময় প্রোগ্রাম করেছি। ওনারা আমাদের সাংবাদিকরা ছিলেন, সেখানে ওনারা বলেছেন আপনাদের আলোচনা যখন শুনব তখন মনে হবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে যখন আমরা বাজারে বের হব তখন গিয়ে দেখব যে আসলে সমস্যাগুলো আপনাদের এই বক্তৃতায় শোনে নাই। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের বক্তব্যগুলো আসলে মাঠ পর্যায়ে আমাদের যে সমাধানের রাস্তা বের হওয়ার কথা সেখানে আমরা সুযোগ গ্রহণ করতে পারি না। বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ে যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আরেকটা কথাও বলি, আজকে এখানে ট্রেজারি বেঞ্চ আছে, অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে। বাজেটে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জনবিরোধী বাজেট আর একটা হচ্ছে জনমুখী বাজেট বা জনগণের পক্ষের বাজেট। এই দুটো কথার সাথে আমরা যখন দুই পক্ষ হয়ে বসি, আসলে এই অধিবেশন থেকে বের হয়ে আমরা যখন বাজারে যাই তখন জনবান্ধব এবং জনবিরোধী থাকে না, তখন দুই পক্ষেরই একসাথে একটা প্রশ্ন তৈরি হয় আসলে বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে কেন। মাননীয় স্পিকার, এই দুই পক্ষ আমরা তখন বাজারে কিন্তু এক পক্ষ হয়ে যাই। এর কারণ হচ্ছে বাজারে আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি
আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশন আসতে পেরেছি। কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণ এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না মাননীয় স্পিকার। সুতরাং আমি আপনার কাছে মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি হচ্ছে আজকে আমরা লক্ষ্য করি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন। মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু ওনারা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারি ব্যবস্থা করা হয়,